আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য পদার্থবিজ্ঞান সাজেশনের লাস্ট পার্টটা করব। আজকে মূলত আমরা শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে তার মধ্যে বাকি আছে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান আর পদার্থের গাঠনিক ধর্ম এর কিছু অংশ, শেষের দিকে কিছু অংশগুলো। তো পদার্থবিজ্ঞানের গাঠনিক ধর্মটা যেহেতু অল্প কিছু শর্ট সিলেবাসের মধ্যে ছিল, তাহলে চেষ্টা করব ওইটা পুরোটাই কমপ্লিট করার। তো প্রথমে ওটা পড়ার আগে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানটা দিয়েই শুরু করব। জ্যামিতিক আলোক বিজ্ঞান। এখন জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমাদের অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা আছে। তো এখন আমাদের সব থেকে প্রতিসরাঙ্ক যে সূত্রগুলো আছে, সূত্র রিলেটেড যে সকল ছোটখাটো ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ওইটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। তারপরে ফোকাস দূরত্ব রিলেটেড আমরা এক এক করে সব দেখি। প্রথমত আমাদের প্রতিসরণের কিছু সূত্র আছে। প্রতিসরণের সূত্র যেটাকে আমরা বলি স্নেলের সূত্র, যেটাকে আমরা সাধারণত স্নেলের সূত্র বলি। আলোর প্রতিসরণ সাধারণত কয়টা সূত্র মেনে চলে? দুইটা সূত্র মেনে চলে। প্রতিসরণের সূত্র সূত্র কয়টা? দুইটা সূত্র মেনে চলে। একটা হচ্ছে প্রথম সূত্র, যেটা যে আপাতিত রশ্মি প্রতিসরিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব বিভবতলের উপরে, যেটা আমরা অভিলম্ব অঙ্কন করি, সব কয়টা একই সমতলে অবস্থান করবে। এটা ছিল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা আমার বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয়টা সূত্রটা হচ্ছে আলো একটা স্বচ্ছ মাধ্যম থেকে অপর আরেকটা মাধ্যমে কিভাবে যাবে? তির্যক ভাবে। কতগুলা কথা একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে গমনের ক্ষেত্রে এইবার হচ্ছে মেইন কথা, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কনস্ট্যান্ট। মানে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা সমান কি? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে কি বলা হয়? এই কনস্ট্যান্টটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। এই কনস্ট্যান্টটাকে আমরা বলি প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ক একটা, দেখো দুইটা মাধ্যমের কথা বলছি, তাহলে একটা মাধ্যম আমরা এ বললাম, আর একটা মাধ্যম আমরা বি বললাম। এ মিউ বি এর কতগুলো সূত্র আছে? একটা তো এইটাই, সাইন আই বাই সাইন আর, এটা তো একটা পাইলাম। আর শুধুমাত্র মিউ ক্ষেত্রে আমরা যখন এইটা বলবো, মিউ দিয়ে বলবো, তখন এই দ্বিতীয়টা আমার প্রথমে চলে আসবে। বাদ বাকি সকল কিছুতে আমরা প্রথমে যেটা আছে সেটা দিয়ে দেবো, যেমন সি এ বাই সিবি, তারপরে ল্যামডা এ বাই ল্যামডা বি। আবার এইটাকে তুমি উল্টো করে কি লিখতে পারো? 1 বাই বি মিউ এ। এখন এইটাই হচ্ছে প্রতিসরাঙ্কের সূত্র, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা করতে হবে। আচ্ছা, এখন এই আলো, আমরা দুইটা স্বচ্ছ মাধ্যমের কথা বলেছি, দুইটা ঘটনা আমাদের ঘটতে পারে। একটা হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যেতে পারে, আর ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে পারে। ঘন মাধ্যম থেকে আমার হালকা মাধ্যমে যেতে পারে। এখন আলো যখন, আমি যদি ছোট্ট করে যদি বলি, আমি দুইটাই দেখাই একটু। আমরা বললাম যে হালকা মাধ্যম থেকে আলো যখন ঘন মাধ্যমে যাবে তখন কি হবে? তা ধরে নিই আমাদের এই হচ্ছে অভিলম্ব বিভেদ তল,
এই হচ্ছে অভিলম্ব আমার। এখান থেকে কি হয়, এই জায়গা থেকে আমার ধরো এই হচ্ছে আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটা যাওয়ার কথা ছিল কিভাবে? আপতিত রশ্মিটা এই বরাবর যাওয়ার কথা ছিল, এই প্রতিসরিত রশ্মিটা, কিন্তু প্রকৃতপক্ষে সে প্রতিসরিত হয়ে এইভাবে একটু বেঁকে যায়, ঘন মাধ্যমে একটু সে বেঁকে যাচ্ছে। তাহলে এখন এই যেটা, এইটাকে আমরা বলতেছি কি, এইটা হচ্ছে আমার আপতন কোণ, আপতিত রশ্মি। এই কোণটা হচ্ছে আপতন কোণ। কোণ সর্বদা অবিলম্বের সাথে নিতে হবে। এইটাই হচ্ছে আমার প্রতিসরণ কোণ। হওয়ার কথা ছিল এইটা। কতটুকু হয় নাই? এর ডেল পরিমাণে হয় নাই। তাহলে এইটা বিপরীত কোণ হিসেবে এই আই যা টোটাল এই দুইটা সেম না, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, আই সমান আর প্লাস ডেল। এটা হচ্ছে আমার হালকা মাধ্যম, আর এটা আমি বললাম ঘন মাধ্যমের কথাটা। আচ্ছা, এটা একটা জিনিস গেল। এখন এই জায়গায় যদি উল্টা ঘটনাটা ঘটে, তার মানে এখানে যদি তোমার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন? কারণ এই জায়গা থেকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, এখানেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তো এখন এই জায়গায় আমরা কি দেখেছি, যখন হালকা মাধ্যম থেকে আলোর রশ্মি ঘন মাধ্যমে যাচ্ছে তখন অবিলম্বের দিকে সরে আসতেছে, এখানে অবিলম্বের দিকে সরে আসতেছে, এটা দ্বারা বুঝতেছি অবিলম্বের দিকে। আর যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসবে তাহলে উল্টা ঘটনা ঘটবে, এখানে অভিলম্ব থেকে আমার দূরে সরে যাবে। অভিলম্ব থেকে এই জায়গা থেকে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে প্রকৃতপক্ষে এই দিকে যাবে, তাহলে এটা অভিলম্ব থেকে দূরে সরে গেছে। আচ্ছা, তাহলে এই কোণটা কোনটা? এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ, কতটুকু বেশি হয়ে গেছে, ডেল পরিমাণে বেশি হয়ে গেছে, এটা হচ্ছে আমার আপতন কোণ আই। তাহলে এই জায়গায় দেখো, এই কোণ আর এই কোণ তো সমান, মানে আর আর এই আই সমান, তাহলে কি লিখবা, আর থেকে ডেল বাদ দিলেই তো তুমি আই পাবা। তাহলে এই ক্ষেত্রে আপতন কোণ কি হচ্ছে, প্রতিসরণ কোণ থেকে ডেল বাদ দিতে হচ্ছে, প্রতিসরণ কোণ থেকে এখানে আমাকে ডেলটা বাদ দিতে হচ্ছে। এই জায়গাটাতেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন না গিয়ে ঘন মাধ্যম থেকে হালকাতে আসে, এখানে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পাই। এখন এইখান থেকে আমাদের আরেকটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে সংকট কোণ। সংকট কোণ, আগে সংকট কোণ হবে, তারপরে তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এই আপাতন কোণের যে মানের জন্য এই যে প্রতিসরিত যে রশ্মিটা আছে সেটাই বিভেদ তল বরাবর যাবে, সেটাই হচ্ছে আমার সংকট কোণ। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ বিভেদ তল বরাবর যায় তাকে আমরা সংকট কোণ বলি। তাহলে সংকট কোণটাকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করি, সংকট কোণটাকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করি। এই থিটা সি সমান হচ্ছে সাইন ইনভার্স 1/μ। থিটা সি সমান সাইন ইনভার্স 1/μ। মিউ সর্বদা 1 থেকে বড় হবে। যদি কোশ্চেনে প্রতিসরাঙ্ক দেওয়া থাকে তাহলে তো ভালো। যদি দুইটা প্রতিসরাঙ্ক দেওয়া থাকে, যদি কোশ্চেনে আমার দুইটা প্রতিসরাঙ্ক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমার করণীয় কি, আমি একটু পাশে লিখি। দুটি প্রতিসরাঙ্ক যদি থাকে তাহলে তুমি থিটা সি লিখবা সাইন ইনভার্স, থিটা সি লিখবা কি, সাইন ইনভার্স হালকা মাধ্যমে যে প্রতিসরাঙ্ক দেওয়া থাকবে হালকা মাধ্যমের মিউ, নিচে ঘন মাধ্যমের মিউ, এটুকু। অথবা তুমি এখান থেকে এইভাবে মনে রাখতে পারো, সাইন ইনভার্স ছোট যে প্রতিসরাঙ্ক আছে সেইটা, নিচে হচ্ছে বড় প্রতিসরাঙ্ক যেটা, এইটা। এইভাবে শর্টকাট আকারে দ্রুত করার জন্য এটা একটু মনে রাখতে পারো, এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, যেহেতু প্রতিসরাঙ্ক নিয়ে কথা বলতেছি, তাহলে এখান থেকে আমরা আরো বেশ কতগুলো সূত্র দেখে ফেলতে পারি, খুব ইম্পর্টেন্ট যেগুলা। যেমন এই পুকুরের গভীরতা রিলেটেড একটা সূত্র আছে, মিউ সমান হচ্ছে ইউ/ভি। ইউটা হচ্ছে আমার প্রকৃত গভীরতা, ইউ হচ্ছে আমার প্রকৃত গভীরতা, আর ভি হচ্ছে আমার আপাত গভীরতা। ইউ হচ্ছে প্রকৃত গভীরতা, ভি হচ্ছে
আপাত গভীরতা। এখান থেকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপাত সরণ, এই টার্মটা চলে আসে। তা আপাত সরণটা কি? তা আপাত সরণ তো বুঝতেই পারতেছো, প্রকৃত যে গভীরতা সেইখান থেকে যদি আপাত গভীরতাটা বাদ দাও তাহলে তুমি সেখান থেকে আপাত সরণ পেয়ে যাবা। এটা একটা সিম্পল হিসেব, আপাত সরণ আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি ছোট করে কয়েকটা ম্যাথ তো দেখে ফেলতে পারি এই সূত্র রিলেটেড। আমরা একটা ম্যাথ দেখতে পারি, ধরো বলা আছে একটা জলাশয়ের প্রকৃত গভীরতা 12 মিটার যদি যদি পানির প্রতিসরাঙ্ক যদি পানির প্রতিসরাঙ্ক 4/3 হয় তবে আপাত গভীরতা কত হবে? তবে আপাত গভীরতা কত হবে? তা আমরা মিউ সমান দেখছি u/v, প্রকৃত গভীরতা দেওয়া আছে 12, প্রকৃত গভীরতা কোনটা ছিল? ইউ ছিল, বের করতে বলেছে কি আপাত গভীরতা, তাহলে v সমান কি আসবে? এখান থেকে v সমান আমরা বলতে পারি মিউ, u/মিউ আসবে। v সমান আমাদের এখান থেকে u/মিউ আসবে। u এর মান কত বলছে? u হচ্ছে 12 আর এখান থেকে 4/3, 3+4/4, তার মানে 9 মিটার আসে কিন্তু এখানে, আমার এখানে 9 মিটার চলে আসে। আচ্ছা, আরো একটা একই জিনিস আমরা একটু ঘোরায় দেখতে পারি, যে এখানে বলতে পারে এরকম যে জলাশয়ের তলদেশ উহার প্রকৃত গভীরতার কতটুকু উপরে দেখা যায়? কতটুকু জলাশয়ের তলদেশ উহার প্রকৃত গভীরতার কতটা উপরে দেখা যায়? তার মানে এখান থেকে এই কতটা উপরে দেখা যায় এই টার্মটার মানেই হচ্ছে তোমার বের করতে বলছে আপাত সরণ। এই আপাত সরণটা কি হবে? প্রকৃত গভীরতা ইউ কতটা উপরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভি। ভি সমান কি? ভি সমান কি? ইউ বাই মিউ। তাহলে এখান থেকে কি চলে আসে? ইউ মাইনাস ইউ বাই মিউ। মিউ মানে হচ্ছে 4/3 না, পানির প্রতিসরাঙ্ক যেটা। তাহলে আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করলে আমার চলে আসে 1/4 ইউ। তার মানে 1/4 হয়ে যায়। এখানে কি হয়ে যায়? 1/4 হয়ে থাকে। এই তাহলে এই সূত্র রিলেটেড এই দুই একটা ম্যাথ থাকতে পারে, এই দুইটা পড়লেই আমরা বলতে পারি এইটার মধ্য থেকে আসবে, এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, তাহলে এই রিলেটেড কতগুলো টার্ম আমরা দেখলাম। আচ্ছা, এরপরে প্রতিবিম্বর অবস্থান, লেন্স নিয়ে আমরা যদি কথা বলি, লেন্সে যে প্রতিবিম্ব আছে ওই প্রতিবিম্ব আমরা একটা চিত্রের মাধ্যমে বের করা শিখবো। প্রতিবিম্বের অবস্থান। আচ্ছা, এখন এটা যে সবসময় লেন্সের জন্য প্রযোজ্য হবে এমন না, এটা তুমি যদি দর্পণের জন্য ব্যবহার করতে চাও কোনো সমস্যা নাই। তো ধরো আমরা এখানে একটা লেন্স নিব, মনে করো এই জায়গাটাতে আমরা একটা লেন্স বসালাম। এটা কি? এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র, এই জায়গাটা হচ্ছে আমার আলোক কেন্দ্র। আচ্ছা, এখানে আমরা জানি এই জায়গাটা হচ্ছে, এই দুইটা জায়গা, এই জায়গাগুলো হচ্ছে আমার প্রধান ফোকাস। এর দ্বিগুণ দূরত্বে এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র হচ্ছে প্রধান ফোকাসের দ্বিগুণ, একটু মনে রাখতে হবে। এইবার কতগুলো টার্ম একটু মুখস্থ করব। সংখ্যা, ধরো আমাদের অবস্থানগুলো কোথায় থাকে? এই বাম পাশে আমি লক্ষ্যবস্তু রাখতেছি, একটা থাকতে পারে হচ্ছে অসীমে, অসীমের অবস্থানটাকে আমি 1 বলবো। অসীম এবং বক্রতার কেন্দ্র এদের মাঝে যদি থাকে 2 বলবো। যদি লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এই বক্রতার কেন্দ্রে বলে তখন আমরা এটাকে 3 ধরবো। বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে থাকলে 4, প্রধান ফোকাসে থাকলে 5, আর এখানে থাকলে 6।
এরকম যদি হয় তাহলে এইবার এইগুলো হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান। এই কয়টা জায়গায় তোমার লক্ষ্যবস্তু থাকতে পারে, এই কয়টা জায়গায় লক্ষ্যবস্তু তোমার থাকতে পারে। এখন লক্ষ্যবস্তু এই সংখ্যাগুলোতে যদি থাকে, তুমি প্রতিবিম্ব কোথায় কোথায় পাবা এটা নিয়েও আমাকে একটু জানতে হবে। যদি তুমি 1 পাও, ক্যালকুলেশন করে যদি 1 পাও, ক্যালকুলেশন করে যদি 1 পাও সেটা বলতে হবে কোথায় আছে, অসীমে আছে। যদি 2 পাও তাহলে সেটা হবে বক্রতার কেন্দ্রের বাইরে। 3 হলে সেটা থাকবে প্রধান ফোকাসে, 4 হলে সেটা থাকবে এইদের মাঝে, 5 হলে সেটা থাকবে প্রধান ফোকাসে। আর যদি 0 আসে তাহলে মনে করতে হবে যে পাশে লক্ষ্যবস্তু আছে সেই পাশেই হবে, যে পাশে লক্ষ্যবস্তু আছে ঠিক সেই পাশেই হবে। আচ্ছা, এখন এখান থেকে তুমি সূত্রটা নিজের মতো করেই সূত্রটা বলতেছি। এই যতগুলা অবস্থান আছে এখানে টোটাল 6টা অবস্থান আছে, তুমি 6টা অবস্থানে কিন্তু বের করতে পারো, 6টা অবস্থানে তুমি বের করতে পারো। ধর আমি বের করতে চাচ্ছি আমার আছে হচ্ছে 2f অপেক্ষা দূরে লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু আছে কোথায়, 2f থেকে দূরে, অসীমে না কিন্তু, 2f থেকে দূরে। 2f থেকে দূরে বলতে আমি এখান থেকে 2 বলতেছি, 2 বলতেছি। 2টা কি, 2টা হচ্ছে ইউ। লক্ষ্যবস্তু যেটা, লক্ষ্যবস্তুটাকে আমরা ইউ বলি, আর যেটা প্রতিবিম্ব সেটাকে আমরা ভি বলি, তাই না, ভি বলি। তো ইউ কত, ইউ কততে, 2 এ না, যেহেতু 2f থেকে দূরে মানে বক্রতার কেন্দ্রের বাইরে, তার মানে ইউ সমান 2, ভি সমান কত হবে এটা বের করতে হবে। এখন এখান থেকে তুমি টোটালি মনে রাখবা ইউ প্লাস ভি সমান হচ্ছে 6। এটা কিভাবে আসছে কেন আসছে দরকার নাই, তুমি শর্টকাটে বের করতে চাচ্ছ এটা দিয়ে করবা। ইউ প্লাস ভি সমান 6, তাহলে ভি সমান কত আসবে, ভি সমান আসবে 4। দেখো 4 কোথায়, 4 হচ্ছে এফ ও 2f এর মাঝে। তার মানে তুমি প্রতিবিম্বের অবস্থান কোথায় পাবা, প্রতিবিম্বের অবস্থান পাবা এফ ও 2f এর মাঝে, এফ ও 2f এর মাঝে। আবার যদি বলে এফ ও প্রধান ফোকাস ও মেরুর মাঝে বা আলোক কেন্দ্রের মাঝে, তার মানে ইউ মানে কত, ইউ মানে হচ্ছে 6। ইউ মানে যদি 6 হয় ভি কত পাবো, ভি সমান কত, 6 মাইনাস 6 মানে তো 0, ভি সমান 0। তার মানে তখন হয়ে যাবে একই পাশে, তখন হয়ে যাবে একই পাশে। আচ্ছা, এখন প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি শুধুমাত্র এই 6 নাম্বার অবস্থান ব্যতীত বাকি সবগুলাতে, মানে লক্ষ্যবস্তু 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যদি থাকে, লক্ষ্যবস্তু 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যদি থাকে, এদের সবার প্রতিবিম্ব হবে বাস্তব ও উল্টা। একমাত্র 6 নাম্বারের জন্য প্রতিবিম্ব হবে অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। কারণ হচ্ছে এই যে একই পাশে আসতেছে প্রতিবিম্ব তখন। এই যেগুলো আমরা করলাম এগুলা সব কিন্তু উত্তল লেন্সের জন্য, এগুলা সব উত্তল লেন্সের জন্য। এখন অবতল লেন্সেও প্রতিবিম্ব তোমার আসতে পারে, অবতল লেন্সেও তোমার প্রতিবিম্ব আসতে পারে। তো অবতল লেন্সটা তো আরো সহজ। অবতল লেন্সে যদি আলোক কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে থাকে, অবতল লেন্সে সাধারণত পরীক্ষায় আসে না, তারপর দেখতে পারো যদি এফ ও আলোক কেন্দ্র বা মেরু ওর মাঝে যদি থাকে, লক্ষ্যবস্তু যদি মাঝে থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় পাওয়া যাবে, অবাস্তবে সব তো একই পাশে পাওয়া যায়, অবাস্তবে সাধারণত একই পাশে পাওয়া যায় আলোক কেন্দ্র ও দ্বিতীয় প্রধান ফোকাসের মাঝে। যেহেতু লেন্স দ্বিতীয় প্রধান ফোকাসের মাঝে, অবতল লেন্সে প্রতিবিম্বটা কেমন হবে, অবতল লেন্সে অলওয়েজ অবাস্তব প্রতিবিম্ব, আর যেখানে অবাস্তব প্রতিবিম্ব সেইখানেই সোজা, এবং প্রতিবিম্বর প্রকৃতি হয় হচ্ছে ছোট। এই তাহলে লেন্সে অবস্থান প্রকৃতি নির্ণয় আমরা এইখান থেকে পড়ে ফেললাম। আচ্ছা, লেন্স যেহেতু বললাম এখান থেকে আমরা পড়ে ফেলতে পারি লেন্সের ক্ষমতা রিলেটেড কতগুলা কথা।
লেন্সের ক্ষমতা চলে আসে আমার। লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা আমরা জানি যে ওই উত্তল লেন্স কি করে, অভিসারী করে, আর অপসারিত করে কি, অবতল লেন্স। এইগুলা উৎপাদনের যে ক্ষমতা, এই সামর্থ্য, এইটাকে আমরা ক্ষমতা বলি। লেন্সের ফোকাস দূরত্বকে তো আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাই লেন্সের ক্ষমতা কি, লেন্সের ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান 1/f। এই ক্ষমতাটা নিতে হয় মিটার এককে, যেটা আসে এফ সর্বদা মিটারে নিতে হবে। আর ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টর, ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টর, ডায়াপ্টর। আচ্ছা, এখন টেক্সট বুকে বেশ কতগুলো সূত্র নিয়ে কথা বলা আছে। যে গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণের সাধারণ সমীকরণ আছে। গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণের সাধারণ কিছু সূত্র আছে, সেটা কি, μ1/u, শুধু সূত্রগুলো মুখস্থ রাখতে পারে, এটা হুবহু চলে আসতে পারে। μ2/v, এইটা সমান μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r। এইটা গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণের সূত্র। এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র একটু, আর এই যে সূত্রটা, এটা কিন্তু উত্তল লেন্স অবতল লেন্স দুইটার জন্য প্রযোজ্য হয়। একটা সূত্র প্রায় পরীক্ষায় হুবহু তুলে দেয় যে লেন্সের প্রস্তুত কারকের সমীকরণ কোনটি। লেন্স প্রস্তুত কারকের ইকুয়েশন, লেন্স প্রস্তুত কারকের ইকুয়েশন কোনটা? লেন্স প্রস্তুত কারকের ইকুয়েশন টেক্সট বুকে কি বলা আছে, যে 1/f সমান μ2/μ1 মাইনাস 1, 1/r1, 1/r2, 1/r1 মাইনাস 1/r2। আচ্ছা, এখন আমরা এখানে লেন্সের ক্ষমতা পড়তেছিলাম। লেন্সের ক্ষমতা যদি একের অধিক লেন্স ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা কি বলি, আমরা রোধের ক্ষেত্রে যেমন তুল্য রোধ পড়ি, কোষের ক্ষেত্রে তুল্য কোষ ধ্রুবক পড়ি, তেমন ভাবে আমরা এখানে তুল্য লেন্স বলতে পারি। একাধিক লেন্সকে পরস্পরের সাথে যদি যুক্ত করি, তাহলে যুক্ত করা হয় এমন ভাবে যেন তাদের প্রধান অক্ষ একই সরলরেখায় থাকে, এরূপ পরস্পর স্পর্শ থাকা একাধিক লেন্সকে সংযোজন বলা হয়। তো যদি তুমি ফোকাস দিয়ে বলো 1/f সমান 1/f1, 1/f2, 1/f3, যতগুলো থাকবে ঠিক ততগুলো নিতে হবে। যদি ক্ষমতার কথা বলো, তখন তুমি এখানে বলতে হবে p1 প্লাস p2 প্লাস p3, এভাবে ডট ডট এরকম ভাবে আমাদের বলতে হয়। আচ্ছা, এখন এই যে ফোকাস দূরত্ব বললাম, এই তুল্য লেন্সের কথা বললাম, এই তুল্য লেন্স দিয়েও আমাদের কিন্তু ম্যাথ প্রায় চলে আসে। ধরো আমি একটা বললাম যে এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট, এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট দুইটা উত্তল লেন্সকে, দুইটি উত্তল লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখলে, পরস্পরের সংস্পর্শে রাখলে ফোকাস দূরত্ব কত হবে? এটা, তাহলে এখন কয়টা লেন্স বলছে, এখানে দুইটা লেন্স বলছে। তাহলে 1/f, এটা সমান কি, 1/f1 প্লাস 1/f2। এখন এইভাবে করব না, আমরা সরাসরি কি করব, f সমান হচ্ছে উপরে গুণফল, নিচে আমরা যোগফল করব। গুণফল দুইটা লেন্স, দুইটাই হচ্ছে f, তাহলে f প্লাস f, নিচে কি হবে f প্লাস f, উপরে থাকতেছে f স্কয়ার, নিচে থাকতেছে 2f, তার মানে আসতেছে f/2, আসতেছে আমার কি f/2। তাই তুল্য ফোকাস আসতেছে কত, তুল্য ফোকাস আসতেছে আমার f/2। আচ্ছা, ধর একটা উত্তল লেন্সের, উত্তল
উত্তল লেন্সে ধরো ফোকাস দূরত্ব দেওয়া আছে 0.5 মিটার। এইটার ক্ষমতা কত হবে? এই লেন্সটার ক্ষমতা কত হবে? তো ক্ষমতা P সমান কি 1/f, তাহলে 1/0.5, 0.5 মানে কত? +2 ডায়োপ্টার। কেন প্লাস বললাম? কারণ উত্তল লেন্স, উত্তল লেন্সের জন্য পজিটিভ। যদি এই লেন্সটা অবতল হতো তাহলে সেখানে কিন্তু আমরা নেগেটিভ ইউজ করতাম। অবতল হলে সেখানে নেগেটিভ ইউজ করতাম। যেমন একইভাবে এখানে আমরা এরকম বলতে পারি যে 50 ডায়াপ্টর ক্ষমতা বিশিষ্ট একটি অবতল লেন্সের ফোকাস কত হবে? তাহলে ডায়াপ্টর কত? 50 ডায়াপ্টর। এখানে বলছে অবতল লেন্স, তাহলে যেহেতু অবতল লেন্স এখানে বলা হচ্ছে, তার মানে তোমাকে নেগেটিভ নিতে হবে, -1/d নিতে হবে 50। তাহলে -1/50 মানে কত? 0.02 মিটার, 0.02 মিটার। আচ্ছা, এখান থেকে আমরা আর একটা ম্যাথ দেখতে পারি, এই যে তুল্য রিলেটেড। এখান থেকে ধরো আমাদের বলা হয়েছে একটি অভিসারী ও একটি অপসারী লেন্সের ক্ষমতা। ধরো অভিসারী লেন্সের যে ক্ষমতা এটা দেওয়া আছে 5 ডায়াপ্টার, আর অপসারী যে লেন্স সেটার ক্ষমতা দেওয়া আছে 3 ডায়াপ্টার। এদেরকে যদি পরস্পরে যুক্ত করা হয় তাহলে তুল্য ফোকাস ও তুল্য ক্ষমতা কত হবে? তুল্য ফোকাস ও তুল্য ক্ষমতা কত হবে? তুল্য ফোকাস ও তুল্য ক্ষমতা কত হবে? তা তুল্য ফোকাস আগে আমরা ক্ষমতাটা বের করি। P সমান কি? P1 প্লাস P2। দেখো একটা অভিসারী একটা অপসারী। অভিসারীর জন্য পজিটিভ কারণ উত্তল, অপসারীর জন্য নেগেটিভ কারণ সে অবতল, এই জন্য -3 হবে। তুল্য আসতেছে এখানে 2। সেম ভাবে F আসবে। F সমান কি? 1/p। তা তুমি তো এখানে P একে 2 ডায়াপ্টার বের করছো, 1/2 মানে কত? 0.5 মিটার। 1/2 মানে এখানে 0.5 মিটার আসছে। এই লেন্সের ক্ষমতা, লেন্সের সংযোজন, এগুলো আমরা কিন্তু পড়ছি। এরপরে আসে আমাদের টেক্সট বুকে বিবর্ধন রিলেটেড কতগুলো কথা আছে। বিবর্ধন পড়ার আগে আমরা জানি অনেকগুলো সূত্র নিয়ে কথা বলা আছে এই বইয়ে, যে 1/v প্রতিবিম্ব দৈর্ঘ্য, প্রতিবিম্ব দূরত্ব 1/v প্লাস লক্ষ্যবস্তু দূরত্ব 1/e, এটা সমান কি হয়ে থাকে? এটা সমান আমাদের 1/f হয়, তাই না? আবার আমরা জানি 1/f এটা সমান হচ্ছে মিউ মাইনাস 1, 1/r1, 1/r2, 1/r1, 1/r2। এখান থেকে আমরা বিবর্ধন বের করতে পারি। বিবর্ধন m সমান কি? m সমান হচ্ছে মডুলাস অফ v বাই u, l ডট বাই l, l ডট ডিভাইডেড বাই l। l হচ্ছে প্রতিবিম্ব দৈর্ঘ্য আর নিচে l হচ্ছে ছোট হাতের l ডটটা হচ্ছে প্রতিবিম্ব আর l টা হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব। আচ্ছা, এই জায়গায় দেখো আমরা r1 r2 বলতেছি না? এই r1 r2 যখন দুইটাই উত্তল লেন্স হবে, মানে বলা যায় যদি উভয় উত্তল লেন্স হয়, উভয় উত্তল লেন্সের জন্য R1 এবং R2 দুইটাই পজিটিভ নিতে হবে। যদি উভয়টাই অবতল হয়, উভয়টাই যদি অবতল হয় তাহলে R1, আচ্ছা না, উভয় উত্তল, প্রথমটা হবে পজিটিভ, একটু উল্টাই গেছে এখানে। উভয় উত্তল হলে R1 নিতে হবে তোমাকে পজিটিভ আর R2 নিতে হবে নেগেটিভ, আর উভয় অবতল হলে প্রথমটা নিতে হবে নেগেটিভ আর দ্বিতীয় বক্রতার যে ব্যাসার্ধ সেটা নিতে হবে পজিটিভ। আর যদি ওই লেন্সটা সমতল হয় R1 নিতে হবে 0 আর R2 নিতে হয় সাধারণত পজিটিভ। এটার ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম আসে, তারপর এটা আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা বিবর্ধন জিনিস দেখছি। এখন সরল অনুবীক্ষণ যন্ত্রের জন্য আমার কিছু বিবর্ধনের সূত্র আছে। সরল অনুবীক্ষণ যন্ত্রের জন্য আমার বিবর্ধনের সূত্র বা বিবদ্ধ কাচের বিবর্ধন m সমান কি? 1 প্লাস d বাই f, 1 প্লাস d বাই f। ডিটা কি? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার।
স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এটা গেল। তারপরে নভ দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, নভ দূরবীক্ষণের ক্ষেত্রে সূত্র আছে। স্বাভাবিক নভ দূরবীক্ষণ যন্ত্রের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অসীম ফোকাসিং এর জন্য। অসীম ফোকাসিং এর জন্য বিবর্ধনের সূত্র হচ্ছে FO বাই FE। এই ক্ষেত্রে নলের যে দৈর্ঘ্য, নলের দৈর্ঘ্য সূত্র কি? নলের দৈর্ঘ্য হচ্ছে FO প্লাস FE। এটা হচ্ছে নলের দৈর্ঘ্যের সূত্র। এটা হচ্ছে অসীম ফোকাসিং এর জন্য। আর যদি এটা নিকট ফোকাসিং এর ক্ষেত্রে হয়, নিকট ফোকাসিং, যদি নিকট ফোকাসিং এর জন্য হয়, বিবর্ধনের সূত্র তখন উল্টা যাবে। M সমান আসবে F নট 1/d প্লাস 1/FE। আর নলের দৈর্ঘ্য কি আসবে? L সমান FO প্লাস DFE বাই D প্লাস FE। এর মধ্যে এই নবদূরবীক্ষণ যন্ত্রে অসীম ফোকাসিং এর জন্য যে সূত্রটা, এই সূত্রটা একটু পরে রাখতে হবে। F নট FO তো বোঝা যাচ্ছে, ও তো হচ্ছে অবজেক্ট, মানে ওই লক্ষ্যবস্তুর ফোকাস দূরত্ব, আর FE টা হচ্ছে অভিনেত্র, মানে অভিনেত্রের ফোকাস দূরত্ব। এটাই ছিল নবদূরবীক্ষণ যন্ত্র। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। জটিল অনুবীক্ষণ বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এইটার ক্ষেত্রে বিবর্ধনের সূত্র কি? M সমান মাইনাস V/U 1 প্লাস D/FE। এইখান থেকে আমরা বলি নলের, এই জায়গাটাতে নলের দৈর্ঘ্য আমরা কি পাই? V প্লাস DFE বাই D প্লাস FE। এর মধ্যে শুধুমাত্র নভ দূরবীক্ষণ যন্ত্রের যে সূত্রটা, এইটা একটু অবশ্যই জানতে হবে। আমরা বিবর্ধন রিলেটেড যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, সেটা আমরা একটু পরে একসাথে পড়বো। তাহলে এখান থেকে আপাতত বিবর্ধনের যতগুলো সূত্র ছিল, সব সূত্রগুলো আমরা এক জায়গায় করতে পারছি। এখন এইখানে বিবর্ধনের যে মেইন, যে আমরা এখানে একটা সূত্র দেখছিলাম, এই যে সূত্রটা, এই সূত্রে কতগুলো কথা আছে। কি কথা? যদি m এর মান তুমি পজিটিভ পাও, তার মানে বুঝতে হবে বিম্বটা সোজা। m এর মান পজিটিভ হলে বিম্ব সোজা, আর নেগেটিভ আসলে বিম্ব উল্টা। v যদি পজিটিভ হয়, বুঝতে হবে বিম্ব বাস্তব। v নেগেটিভ হলে বিম্ব অবাস্তব। এতটুকু এখানে বুঝতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের যে রংধনু সৃষ্টি হয়, এটা মনে রাখতে পারো আলোর বিচ্ছুরণ এর জন্য সৃষ্টি হয়। এখন বিচ্ছুরণ যদি অপশন না থাকে, যদি শুধুমাত্র প্রতিসরণ থাকে, তখন আমরা প্রতিসরণ কিন্তু দিতে পারি। রংধনু সৃষ্টি হয় আলোর বিচ্ছুরণের জন্য। আর বিচ্ছুরণ হতে গেলে শূন্য মাধ্যম লাগে না, মানে শূন্য মাধ্যমের প্রয়োজন ছাড়াই বিচ্ছুরণ হয়ে থাকে। এখন আমরা রংধনুর 7টা রং, বা যেটাকে আমরা সৌর বর্ণালী বলি। এই সৌর বর্ণালী কি? সৌর বর্ণালী হচ্ছে জিও, তাই না? বাম থেকে ডান দিকে যত যাবে আমার ল্যাম্বডা ইনক্রিজ করে, ল্যাম্বডা বাড়ে। তো সবার ডানে আছে হচ্ছে লাল। লাল থেকে আমি কি বলবো? লালের ল্যাম্বডা বেশি, বিচ্যুতি বেশি, ল্যাম্বডা বেশি, বিচ্যুতি বেশি। না, ল্যাম্বডা বেশি বিচ্যুতি বেশি কেন? বিচ্যুতি তো কম হবে। যার ল্যাম্বডা বেশি তার বিচ্যুতি কম, বিচ্যুতি কম মানে বিচ্ছুরণ কম। এই জন্য দেখবা লাল আলো আমরা অনেক দূর থেকে দেখতে পাই, কারণ বিচ্ছুরণ হচ্ছে না, ছড়ায় যাচ্ছে না বলে এই লাল আলোটা আমরা অনেক দূর থেকে খুব ভালোই দেখতে পাই। ঠিক সেম ভাবে বেগুনি বর্ণটা এর উল্টা হবে, সব থেকে বেশি বিচ্ছুরণ হয় বেগুনি বর্ণের, ছড়ায় যায়। এজন্য এটার বিকিরণ সব থেকে আমরা কম পাবো, মানে বিচ্ছুরণ, বিকিরণটা সবচেয়ে বেশি পাবো। বিকিরণ মানে বিকিরিত হওয়া, ছড়ায় যাওয়া, এগুলা। লাল আছে আর বেগুনি আছে মাঝে, এই দুই প্রান্তে। এই যে হলুদ কালার, এই হলুদ কালারটাকে বলা হয় মাধ্যমিক কালার, বা মধ্যম বর্ণ বলা হয় এটাকে, বিচ্যুতি বা মধ্য রশ্মিও বলে। এখন এই যে বিচ্ছুরণ নিয়ে কথা বলতেছিলাম, এই বিচ্ছুরণের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক, তাহলে আমরা বলতে পারি না
শুধু বিচ্ছুরণ না, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যতগুলা টার্ম রিলেটেড থাকতে পারে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক থাকতে পারে। একটা থাকতে পারে তোমার প্রতিসরাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বিচ্যুতি কোণেরও সম্পর্ক সমানুপাতিক, এটার সাথে ন্যূনতম বিচ্যুতি কোণ, এটার সম্পর্ক সমানুপাতিক। আচ্ছা, এরপরে আমরা পিরিজম নিয়ে কথা বলতে পারি একটু। পিরিজম, পিরিজম কি? প্রিজমে ৬টা বাহু থেকে ৬টা বাহু বলতে ৩টা তল থাকে, এটা আমরা জানি। একটা কর্নার থাকে যেখানে মেলে। এই প্রিজমের একটা প্রতিসরাঙ্কের সূত্র আছে, বড় একটা সূত্র। এটা কি? সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এটা হচ্ছে আমার প্রতিসরাঙ্কের সূত্র। ডেল এমটা হচ্ছে ন্যূনতম বিস্তৃতি। এই ন্যূনতম বিস্তৃতি সমান কি? I1 প্লাস I2 মাইনাস এ। এ মানে কি? এ মানে হচ্ছে R1 প্লাস R2। এ মানে R1 প্লাস R2। যদি ওই প্রিজমটা সরু হয়ে যায়, সরু প্রিজম, খুব ভালো করে খেয়াল করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ কত হবে? সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণকে ডেল্টা দ্বারা যদি প্রকাশ করি, আমাদের চলে আসে মিউ মাইনাস 1 ইন্টু এ। আর এই যে বিচ্যুতি কোণ তো গেল এটা। আর আমরা আরেকটা জিনিস এখানে বলছি, ন্যূনতম বিচ্যুতি বলছি। যখন ন্যূনতম বিচ্যুতি হবে সেই জায়গাটাতে I1 আর I2 সমান হবে, সাথে সাথে R1 আর R2 সমান হবে, এইটা। এখন আমরা একটা হিন্টস বা শর্টকাট মতো মনে রাখবো। ধরো প্রিজম কোণ দেওয়া আছে কত? 60। আর তোমার ন্যূনতম বিচ্যুতি ন্যূনতম বিচ্যুতি দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এর প্রতিসরাঙ্ক হবে √2। এই 3টা মান মনে রাখো। 2টা দেওয়া থাকলে অপরটা হবে উত্তর। 2টা যদি তোমার দেওয়া থাকে, অপরটা তুমি কি করবা? উত্তর দিবা। এটা। আচ্ছা, তাহলে আমরা থিওরিক পার্ট গুলা সম্পর্কে একটু আলোচনা করলাম। এবার আমরা আসি একটু ম্যাথমেটিক্যাল টার্ম দেখতে পারি। আচ্ছা, প্রথমে ধরো আমি বললাম বা আমরা জানি পানির প্রতিসরাঙ্ক কত? পানির প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3। আর কাচের প্রতিসরাঙ্ক আমরা জানি, কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2। এখানে বলা হলো পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। পানির সাপেক্ষে কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত? তো সেটাই যাই বলুক। কার সাপেক্ষে বলছে? পানির সাপেক্ষে। ধরুন সেটা প্রথমে দিতে হবে ডাব্লু মিউ জি। এটা সমান আমরা কি বলবো? মিউ জি বাই মিউ ডাব্লিউ। যেহেতু মিউ দিয়েই বলছে, কারণ কোশ্চেন আমার মিউ দিয়ে দেওয়া আছে। তা মিউ জি কি? মিউ জি 3/2। নিচে কি হবে? নিচে হবে 4/3। 3/2/4/3। তার মানে আসে কত? 9/8 আসে। এই ম্যাথ থাকতে পারে এখানে। একটা অবতল দর্পণের অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 48 সেন্টিমিটার। দর্পণটি হতে 24 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে বিম্ব কোথায় গঠিত হবে? বিম্ব কোথায় গঠিত হবে?
এখন দেখো বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 48 সেন্টিমিটার, তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধের সাথে প্রধান ফোকাস একটা সম্পর্ক জানি, এফ সমান হচ্ছে r/2। তার মানে এখান থেকে আমি প্রধান ফোকাস পাইলাম 24 সেন্টিমিটার। বের করতে হচ্ছে বিম্ব কোথায় হবে, তার মানে ভি বের করতে বলছে। তা আমরা জানি 1/f সমান 1/u প্লাস 1/v, 1/v সমান 1/f মাইনাস 1/u, ইউ এর মান কত 24, তার মানে 0, তার মানে ভি সমান কত আসে, ভি সমান ইনফিনিটি। 1/v সমান 0, তার মানে ভি সমান কত আসতেছে, ভি সমান কিন্তু আমার ইনফিনিটি আসতেছে। আচ্ছা, এখন এই যে দেখো এই জায়গায় পানি আর কাঁচ দুইটা মাধ্যম ভিন্ন না, তো এখান থেকে একটা টার্ম চলে আসে, যদি মাধ্যম ভিন্ন হয়, মাধ্যম যদি ভিন্ন হয়ে যায় তাহলে আমার কি কি আলাদা হয়ে যায়, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য। এটা আলাদা হয়ে যায়। আচ্ছা, এখান থেকে ধরো আমি বললাম ধরো 10 সেন্টিমিটার বা 10 সেমি ফোকাস দূরত্বের একটা অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত হবে। বক্রতার ব্যাসার্ধ সমান কি, r/2, আর কত 10 ডিভাইডেড বাই 2 5, r সমান f/2, f সমান r/2, তাহলে r সমান আসে 2f, তার মানে 2 ইন্টু 10, তার মানে 20 সেন্টিমিটার আসছে এখানে, আমরা 20 সেন্টিমিটার পেয়েছি। আচ্ছা, এরপরে আমরা বলতে পারি ধরো একটা পানির প্রতিসরাঙ্ক হচ্ছে 1.3, পানির প্রতিসরাঙ্ক হচ্ছে 1.3, তাহলে পানিতে আলোর বেগ কত হবে। কি লিখতে পারো, সি নট বাই সি ডাব্লু, সি ডাব্লু মানে পানিতে আলোর বেগ, এটা সমান কি মিউ ইন্টু সি নট, সি নট মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 ইন্টু 10⁸, সি ডাব্লু সমান সি নট বাই মিউ আসে। ভাল কি লিখি, সি নট এর মান কত 3 ইন্টু 10⁸, আর এখানে হচ্ছে 1.3, 2.31 ইন্টু 10⁸ মিটার, এইরকম চলে আসে। আচ্ছা, এখান থেকে আরেকটা টার্ম একটু মনে রাখবা, ভি ও ল্যামডা তো আলাদা হয়, কিন্তু বিস্তার কিন্তু আলাদা হয় না, বিস্তার কিন্তু সেম থাকে, বিস্তার আমাদের সেম থাকে। বায়ু ও হীরকের মধ্য, বায়ু ও হীরকের মধ্য সংকট কোণ 25 হলে প্রতিসরাঙ্ক কত। হীরক ও সংকটের মধ্যে কোণ যদি এটা হয়, ডাব্লিউ মিউ ডি, আমরা পানির সাপেক্ষে ডায়মন্ডের কথা বলতেছি, এটা সমান কি, এটা সমান হচ্ছে 1/sin θc। সংকট কোণ কত দিছে, সংকট কোণ দিছে 25°, তার মানে এটা আসে কত 2.37 আসে এই পার্টটুকু। ডব্লিউমিউডি মানে দ্বিতীয়টা বাই প্রথমটা, এটা সমান হচ্ছে 2.73, মিউডি সমান কি 2.37 ইন্টু মিউ ডাব্লু, পানিতে যেটা, পানিতে তো 1, তার মানে 2.37ই থাকে।
কাঁচ নির্মিত অপটিক্যাল ফাইবারে আলোর বেগ কত? কাঁচ নির্মিত অপটিক্যাল ফাইবারের আলোর বেগ কত? তো অপটিক্যাল ফাইবারের আলোর বেগ হচ্ছে c/μ। তার মানে আলোর বেগকে যদি তুমি তার প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ করো তাহলে যেটা আসে। এই একটা অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে তোমার 30 সেন্টিমিটার। লক্ষ্যবস্তু ইউ সমান ধরো তোমার দেওয়া আছে 20 সেন্টিমিটার। প্রতিবিম্বর দূরত্ব কত হবে? তা প্রথমে আমরা এফ বের করে নিব। এফ সমান কি r/2, আর হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি পাইলাম হচ্ছে 15 ক্ষমতা, আমরা 15 ডায়োপ্টার পেলাম। তো সেটা যাই হোক, এখান থেকে আমার বের করতে বলছে হচ্ছে স্থাপিত প্রতিবিম্বের দূরত্ব কত হবে, মানে ভি বের করতে বলছে আমার। তাহলে আমরা 1/v সমান কি বলতে পারি, 1/f মাইনাস 1/u। তার মানে 1/15 মাইনাস 1/20। এখান থেকে আমাদের ভি সমান যখন 300 লসাগু হয় তাহলে ভি সমান আসে -60। এই মাইনাস মানে আমরা বুঝবো এটা হচ্ছে অবতল দর্পণ। মাইনাস মানে আমরা বুঝবো এটা অবতল দর্পণ। এইগুলা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া অন্যান্য যত জায়গায় আমাদের শর্ট সিলেবাস থাকবে, মানে ফুল সিলেবাস থাকবে, সেগুলোর জন্য আমরা বেশ কতগুলো জিনিস কিন্তু ব্যবহার করতে পারি। কতগুলো ম্যাথ ধরো, আমি বললাম 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স থেকে কত দূরে কোন বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ। এই টাইপের ম্যাথ যদি চলে আসে তাহলে আমরা এখানে শর্টকাট অ্যাপ্লাই করব। ইউ সমান m+1 ডিভাইডেড বাই m ইন্টু f। m মানে যত গুণ করা হচ্ছে, 3+1/3 ইন্টু f এর মান কত, 30। তাহলে এখান থেকে আমরা 40 সেন্টিমিটার পাইলাম। তারপরে হতে পারে এরকম যে একটা প্রিজমের মধ্য দিয়ে কোনো আলোকরশ্মি যাবার সময় 6 ডিগ্রি বিচ্যুতি ঘটে। প্রিজমের প্রতিসরাঙ্ক, প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক যদি 1.6 হয়, প্রিজম কোণ কত? আমরা ডেল সমান পড়ে আসছিলাম μ-1 ইন্টু এ। 6 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে সরু প্রিজমের কথাই কিন্তু বলতেছে। এখান থেকে আমাদের প্রিজম কোণ এস আইসি এ সমান ডেল বাই μ-1। ডেল এর মান তো 6, আর মিউ এর মান 1.6 মাইনাস 1, 6/0.6 10 আসে। বায়ুতে কাচের লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে ধরো 20 সেন্টিমিটার হলে পানিতে ফোকাস কত হবে?
এটার জন্য একটা সূত্র আমরা শর্টকাট মনে রাখবো যে FW সমান 4FA, বাতাসের এয়ারের 4 গুণ, তাহলে 4 × 20 তার মানে 80 সেন্টিমিটার। শুধু 80 বলা যায় না, এটা আমাদের 80 সেন্টিমিটার বলতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে যদি আমরা দেখি এরকম হতে পারে একটা প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক দেওয়া আছে ধরো √2, এখান থেকে ন্যূনতম বিচ্যুতি দেওয়া আছে 30 ডিগ্রি, এরকম ঘোরায় ফেরায় থাকতে পারে। ওই টাইপের ম্যাথ আমরা শর্টকাট এখানে বলে দিছি, অতটুকু পড়লেই এনাফ। তো আমি বললাম এখানে 3 মিটার উচ্চতার একটি বস্তুকে 3 মিটার উচ্চতার একটি বস্তুকে একটি অবতল লেন্স থেকে 20 সেমি দূরত্বে রাখা হলো। লেন্সটার ফোকাস দূরত্ব যদি 30 সেমি হয়, প্রতিবিম্বের উচ্চতা কত হবে? প্রতিবিম্বের উচ্চতাটা কেমন হবে? তা প্রথমে দেখো আমরা ইউ সমান কি জানি? m-1, যেহেতু অবতল লেন্স বলছে m-1 ডিভাইডেড বাই m ইন্টু f। আগে ছিল উত্তল লেন্সের জন্য m+1 বাই m ইন্টু f, এবার অবতল লেন্স m-1 বাই m ইন্টু f। এখান থেকে তোমার ইউ এর মান দেওয়া আছে আর f এর মান দেওয়া আছে। f কত অবতল লেন্স বলে এখানে আমাদের -3 দিতে হবে, নিচে হচ্ছে m। 2m প্লাস 3m, এটা সমান আমরা পাই 3, তাহলে m সমান আমরা পাই হচ্ছে 0.6। আমরা জানি m সমান l ডট বাই l, তাহলে এখান থেকে আমরা l ডট সমান কি বলবো? m ইন্টু l। বিবর্ধন 3 বলছে আর এখান থেকে আমরা 0.6 পেয়েছি। 1.8 মিটার আসে। যে সরল অণুবীক্ষণ যন্ত্র, এইখানের বিবর্ধন বাস্তব এবং সোজা হয়েছে, এগুলোও কিন্তু চলে আসতে পারে পরীক্ষায়। কি দিবে কি দিবে না এগুলো কিন্তু আগে থেকে বলা একটু টাফ। লাস্ট আমরা আরেকটা ম্যাথ করতে পারি, সেটা এরকম হতে পারে। ধরো বললাম 16 বিবর্ধন বিশিষ্ট নভ দূরবীক্ষণ যন্ত্রে লেন্স দুইটার মধ্যে দূরত্ব, লেন্স দুইটার মধ্য দূরত্ব 85 সেন্টিমিটার। লেন্স দুইটার ফোকাস দূরত্ব কত হবে? লেন্স দুইটার ফোকাস দূরত্ব কত হবে আমার বের করতে বলেছে এখানে। তাহলে এটা যেহেতু তোমার নবদূরবীক্ষণ যন্ত্র, কিছু না বলা থাকলে আমরা অসীম ক্ষমতাটা নিব, FO বাই FE। এটা সমান কত বলছে? 16 বলছে, তাহলে আমরা FO সমান পাচ্ছি 16 FE পাচ্ছি। নলের দৈর্ঘ্য FO প্লাস FE, এটা সমান কত দিচ্ছে? 85 দিছে। FO মানে কি? FO মানে হচ্ছে 16 FE প্লাস FE, এটা সমান 85।
তার মানে এফ সমান কি আসে 5 আসে, এফ ই সমান 5 আসে এখানে। তাহলে এফ কি হবে 16 ইন্টু এফ ই 80 সেন্টিমিটার। এই আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান মোটামুটি এখানটায় আমরা কমপ্লিট করতে পারছি। আর আমাদের বাকি আছে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তো এখানে যে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম, প্রথমে আমাদের যে আছে পীড়নের প্রকারভেদ কি, পীড়ন বিকৃতি। সবার আগে আমাদের টপিকটা কি, পীড়ন, তাই না? এই পীড়ন মানে কি, পীড়ন আর চাপ কিন্তু সেম। পি সমান আবার আমরা কি জানি, এফ বাই এ। তাহলে এখান থেকে আমাদের একক কি আসে, নিউটন পার মিটার স্কয়ার চলে আসে, বা যেটাকে আমরা প্যাসকেল বলি। তাহলে পীড়ন এবং চাপের মাত্রা উভয় সেম, একক সেম। এবার পীড়নের যদি মাত্রায় আসি, পীড়নের মাত্রা কি, পীড়নের মাত্রা কি হবে, এম পার এল পার টি স্কয়ার। কখনো একক মাত্রা মুখস্থ করবা না, এগুলো সব বের করার চেষ্টা করবা, এবং বের করা সম্ভব, এগুলা মুখস্থ করার দরকার হয় না। পীড়ন যেহেতু আমরা জানি পীড়ন হচ্ছে 3 প্রকার, সেম ভাবে যে গুণাঙ্ক যেগুলো আছে এই গুণাঙ্কও কিন্তু 3 প্রকার। স্থিতিস্থাপক গুণাঙ্ক যেগুলা, ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দ্বিতীয় গুণাঙ্ক। এখানে বেশ কতগুলা মান আছে টেক্সট বুকে, ওগুলা দেখতে পারো। এখন একটা জিনিস তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। এইটা আয়তন গুণাঙ্ক, এই আয়তন গুণাঙ্কের যে বিপরীত রাশি সেইটাকে বলি আমরা সংনম্যতা। সংনম্যতা। আয়তন গুণাঙ্কের জায়গায় তাহলে আমরা কি বলতে পারি, ওয়া। আয়তন গুণাঙ্কে তাহলে আমরা উল্টা করে বলবো ওয়া সংনম্যতা। এটা একটু বলতে হবে। কার সংনম্যতা বেশি, সংনম্যতা কার বেশি, সংনম্যতা গ্যাসের বেশি হবে। গ্যাসীয় পদার্থে সংনম্যতাটা কিন্তু তুলনামূলক একটু বেশি। আচ্ছা, এই পীড়নের একক মাত্রা দেখেছি, বিকৃতি এর কিন্তু একক নাই, মাত্রা নাই। সেম ভাবে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পয়সনের অনুপাত, এরও কোনো একক নাই। এখন এই পয়সনের অনুপাত নিয়ে কিন্তু কথা আছে। পয়সনের অনুপাতটা কি, পয়সনের অনুপাত থেকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা সমান কি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আবার এখান থেকে তুমি পড়তে পারো হুকের সূত্র। হুকের সূত্রটা কি, হুকের সূত্রটা হচ্ছে পীড়ন বাই বিকৃতি, এইটা সমান হচ্ছে কনস্ট্যান্ট। এইটাই হচ্ছে আমার হুকের সূত্র। আচ্ছা, এখান থেকে যে আমরা পয়সনের অনুপাত বললাম, এই পয়সনের অনুপাতের কি মান আছে না, পয়সনের অনুপাতের রেঞ্জ কি, -1 থেকে শুরু করে -হাফ পর্যন্ত। -হাফ বলতেছি, শুধু হাফ পর্যন্ত, শুধু হাফ পর্যন্ত। এটা যদি এটা তোমার ধাতব পদার্থ হয়, তাহলে ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত কত হয়, 0 থেকে শুরু করে সিগমা আর হাফ পর্যন্ত। এটা এখন এই জায়গা থেকে আমরা অধ্যায়ের নামই তো স্থিতিস্থাপকতা এক প্রকার। স্থিতিস্থাপকতা কার বেশি, এরকম টার্ম আসে, সেক্ষেত্রে কি মনে রাখবা, যে বেশি বাধা দিতে পারবে তার সব থেকে বেশিই হবে, তার সব থেকে বেশি হবে। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা পড়তে পারি অসহ ভার, যেটাকে আবার বলা যায় অসহ ওজন। এটা সমান হচ্ছে পিএ। পিএ মানে কি, পীড়ন ইনটু ক্ষেত্রফল। পীড়ন ইনটু ক্ষেত্রফল। আচ্ছা,
ইয়ং গুণাঙ্ক এর সূত্রে কি আছে, এফ এল বাই এল, এর মাত্রা কি, এম পার এল পার টি স্কয়ার, ইয়ং গুণাঙ্কের মাত্রা। ওয়াই এর সাথে এফ এর সম্পর্ক কেমন, ওয়াই এর সাথে এল এর সম্পর্ক কেমন, ওয়াই এর সাথে এ এর সম্পর্ক কেমন, ওয়াই এর সাথে ছোট হাতের এল এর সম্পর্ক কেমন, এইগুলা আশা করি এখান থেকে দেখলেই পারার কথা। এইগুলা নিয়ে তো খুব বেশি কিছু নাই। এইখান থেকে আবার আমাদের চলে আসতে পারে বিভব শক্তি বা কাজ। এটা সূত্র কি, ডাব্লিউ সমান হাফ ইন্টু এফ এল, হাফ ইন্টু এফ এল, অথবা হাফ ওয়াই ইয়ে এল স্কয়ার ডিভাইডেড বাই এল। এই দুইটার যে কোনো একটা সূত্র একটু তোমাকে মনে রাখা লাগবে। আচ্ছা, এই জায়গায় যে আমরা এফ বলছি, এই এফ মানে কি, এই এফ মানে কিন্তু আবার এমজি। আর এই যে ক্ষেত্রফল বলেছি, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে আবার পাই আর স্কয়ার, ক্ষেত্রফল মানে আবার পাই আর স্কয়ার। আচ্ছা, আপাতত এখান থেকে এইগুলাই। এখন এই যে ইয়ং গুণাঙ্ক, এই ইয়ং গুণাঙ্ক রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, সিম্পল সিম্পল ম্যাথমেটিক্যাল টার্মও চলে আসতে পারে ইয়ং গুণাঙ্ক দিয়ে। আমরা ছোটখাটো যে সহজ সহজ সূত্রগুলো আছে সেই সূত্রের ম্যাথ না করে আমরা যদি একটু শর্টকাট দেখতে চাই, ধরো আমরা বললাম দৈর্ঘ্য যদি 50% আমরা বৃদ্ধি করি, দৈর্ঘ্য 50% বৃদ্ধিতে আমার ইয়ং গুণাঙ্ক কত হবে, 50% বৃদ্ধিতে ইয়ং গুণাঙ্ক কত হবে, 50% বৃদ্ধিতে ইয়ং গুণাঙ্ক না, 50% দৈর্ঘ্য বৃদ্ধি করলে এখান থেকে তোমার পীড়ন চাইতে পারে, কয়েকটা জিনিস এখান থেকে তোমার দেওয়া থাকতে পারে। ইয়ং গুণাঙ্ক তো তোমার দেওয়া থাকবে, ক্ষেত্রফল তোমার দেওয়া থাকবে, পীড়ন কি করবা, পীড়নের সূত্রটা শুধু তুমি এখান থেকে মনে রাখতে পারো। পীড়ন, পীড়নের সূত্র কি হবে, পীড়নের সূত্র হবে ইয়ং গুণাঙ্ক ইনটু যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেইটা। ইয়ং গুণাঙ্ক ধরলো আমি এখানে দিলাম 2 × 10⁻11, এক্স মানে এখানে 50%, এইটা, এটা হচ্ছে আমার পীড়ন। এর একক কি, একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এরকম একটা ম্যাথ ছোটখাটো চলে আসতে পারে। আর যদি তোমার দৈর্ঘ্য 15% বৃদ্ধিতে বল বের করতে বলে, বলের সূত্র কি, বলের সূত্র হচ্ছে ওয়াই ইয়ে ইন্টু এক্স পার্সেন্ট, মানে ওয়াই এর মান ধরো 2 × 10⁻11 দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে আর কি সেইটা দিতে হবে। এর মান ধরো তোমার এখান থেকে 1 দেওয়া আছে, এখানে 1 দিলে, আর এক্স বলতে 15/100 নিউটন। এইটা ইয়ং গুণাঙ্ক থেকে সিম্পল কিছু ম্যাথ এখান থেকে এটা থাকতে পারে। তারপরে তোমার থাকতে পারে একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্র কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা কিন্তু একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্র, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এই সূত্রটাকে তুমি দুই ভাবে প্রকাশ করতে পারো। এটাকে তুমি এভাবে লিখতে পারো, পীড়ন এর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ইয়ং গুণাঙ্ক। ধরো পীড়নের একটা যদি মান দেওয়া থাকে, বললো পীড়নটাকে এ দ্বারা প্রকাশ করা হলো, তাহলে এ স্কয়ার বাই এখান থেকে 2i আসবে। যার ইয়ং গুণাঙ্ক বেশি তার স্থিতি স্থাপকতা কিন্তু বেশি। এটা আমরা কিভাবে বুঝবো বলেছি, এটা আমরা কার বাধা দেওয়ার ক্ষমতা কেমন সেটা। তাহলে এখান থেকে যদি তোমাদের আরেকটা জিনিস মনে রাখবা, উপাদান চেঞ্জ হলে, উপাদান চেঞ্জ যদি না হয়, উপাদান চেঞ্জ না হলে ওয়াই চেঞ্জ হয় না, ওয়াই চেঞ্জ হয় না। উপাদান যেই চেঞ্জ হবে ওয়াই আমরা সেই চেঞ্জ করব, উপাদান না চেঞ্জ করতে পারলে আমরা ওয়াই ও চেঞ্জ করব না, ওয়াই ও আমরা চেঞ্জ করব না। আচ্ছা,
এবার আসো আমরা সান্দ্রতা টপিক নিয়ে একটু আলোচনা করতে পারি। সান্দ্রতা সান্দ্রতা কি জিনিস? যে দ্বিধর্মের জন্য কোনো প্রবাহীর বিভিন্ন স্তরে আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয় সেটাকে সাধারণত আমরা প্রবাহের সান্দ্রতা বলি, তাই না? সান্দ্রতা বলি। এখন সান্দ্রতার একটা ক্রম আছে, ক্রমটা একটু মনে রাখতে হবে যে সেটা হচ্ছে আলকাতরা এর সান্দ্রতা সব থেকে বেশি, এর থেকে হচ্ছে তেল, এর থেকে কম হচ্ছে দুধ এবং মধু, আর সব থেকে কম হচ্ছে পানি। সব থেকে কম হচ্ছে পানি, পানির সান্দ্রতা সব থেকে বেশি, পানির সান্দ্রতা সব থেকে বেশি। আচ্ছা, এখন এখান থেকে আর আমি কি জানবো? এই সান্দ্রতা সাধারণত কিন্তু আমরা তরল আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে দেখব। সান্দ্রতা আমরা কোথায় কোথায় দেখি? আমাদের যে শিরা উপশিরা আছে সেখানে আমরা দেখি, শিরা উপশিরাতে দেখি, তারপরে বৃষ্টির ফোঁটার পানি, শিরা উপশিরা বলতে এখানে যে রক্ত চলাচল হয় শিরা উপশিরাতে, এটা হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্কের একটা এক্সাম্পল। তারপরে বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়া, বৃষ্টির ফোঁটা গোলাকার নয়, বৃষ্টির ফোঁটার অবাধে নিচে পড়া, এটা। এখান থেকে আমরা সান্দ্রতাঙ্কের একক মাত্রা পড়তে পারি। সান্দ্রতাঙ্কের একক কি আসে? সান্দ্রতাঙ্কের একক কি আসে? সান্দ্রতাঙ্কের একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, বা আমরা সাধারণত বলি প্যাসকেল সেকেন্ড, বা বলা যায় এটাকে কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে সান্দ্রতাঙ্কের মাত্রা আমরা কি পাই? এম পার এল পার টি, এম পার এল পার টি। এখন তুমি গ্যাসের ক্ষেত্রে এবং তরলের ক্ষেত্রে এই দুইটা জায়গায় টি যদি বাড়াও, সান্দ্রতাঙ্কে সাধারণত ইটা দ্বারা প্রকাশ করা হয়। গ্যাসের ক্ষেত্রে টি যদি বাড়াও তা তোমার সান্দ্রতাঙ্ক বাড়বে। তরলের ক্ষেত্রে টি যদি বাড়াও তোমার সান্দ্রতাঙ্ক এখানে কমে, সান্দ্রতাঙ্ক এখানে কমে। গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে চাপ যদি বাড়াও তাহলে সান্দ্রতাঙ্ক বাড়ে, কিন্তু গ্যাসে বলছি, তরলের ক্ষেত্রে চাপ বাড়ালে সান্দ্রতাঙ্ক বাড়ে, চাপ বাড়ালে সান্দ্রতাঙ্ক বাড়ে, কিন্তু গ্যাসের সান্দ্রতাঙ্ক চাপের উপর নির্ভরশীল না। চাপ বাড়ালে নো চেঞ্জ, এটা মনে রাখতে হবে। চাপ বাড়ালে গ্যাসের সান্দ্রতাঙ্ক কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই তাপমাত্রা বাড়ালে এটা বৃদ্ধি পায়। গ্যাসের সান্দ্রতাঙ্ক আমরা তাপমাত্রা যখন বাড়াবো তখনই বৃদ্ধি পাবে, এটা। এই সান্দ্রতাঙ্ক থেকে আমরা এই কতগুলা টার্ম একটু দেখতে পারি কিন্তু। এরপরে সান্দ্রতাঙ্ক যেহেতু আমরা পড়লাম, আমরা এখান থেকে পৃষ্ঠটানটা পড়তে পারি। পৃষ্ঠটান, পৃষ্ঠটান, পৃষ্ঠটানটা কি? পৃষ্ঠটানের সব থেকে বড় এক্সাম্পল কোথায় হয়? আচ্ছা, আমি আরেকটা, এই সান্দ্রতাঙ্কের কিন্তু আরো এক্সাম্পল আছে, আমি শুধু মেইন কয়েকটা বলছি কিন্তু। শিরা উপশিরা দিয়ে রক্ত চলাচল করা, তারপরে এখানে তুমি আরো বলতে পারো ফাউন্টেন পেন এগুলা, তারপরে ওই যে আকাশে বিমান চলা, এগুলো সব কিন্তু সান্দ্রতাঙ্কের এক্সাম্পল। আকাশে ঘুড়ি ওড়া, এগুলো সবকিছুই সান্দ্রতাঙ্কের একটা এক্সাম্পল বলা যায়। আচ্ছা, এবার বলছিলাম হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের এক্সাম্পল কোথায়? পৃষ্ঠটানের সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে পানির ফোঁটা গোলাকার হওয়া। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়া, এটা হচ্ছে পৃষ্ঠটানের সব থেকে বড় এক্সাম্পল। বা পারদের ফোঁটা গোলাকার হওয়া,
এর জন্য এরপরে হচ্ছে তরলের যে উপরের তল, এই তরলের উপরের তল সাধারণত অবতল দেখায়। তলের উপরের তল সাধারণত আমরা অবতল দেখতে পাই। তারপরে পানির উপরে পোকামাকড়ের চলন, পানির উপর পোকামাকড়ের চলন, এরপরে তোমার কর্পূরের পানিতে নাসা, কর্পূরের পানিতে নাসা, এগুলো সব এক্সাম্পল। বা সূচ পানিতে ভাসা, এগুলা। আচ্ছা, এখন এই পৃষ্ঠটানের একটা এক্সাম্পল, একটা কথা খুব মনে রাখতে হবে। সংকট তাপমাত্রায় সংকট তাপমাত্রায় এই পৃষ্ঠটান কত হয়? সংকট তাপমাত্রায় এই পৃষ্ঠটান 0 হয়। তো পৃষ্ঠটানের একটা সূত্র আছে, টি সমান F/L। তাহলে এখান থেকে আমরা একক কি পাই? পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার। পৃষ্ঠটানের মাত্রা তাহলে কি হয়? m/t²। এটাই হচ্ছে আমার পৃষ্ঠটানের মাত্রা। পৃষ্ঠটান কি করে? তরলের যে তলটা আছে সেটাকে সংকুচিত করার চেষ্টা করে। তরলের তলটাকে সংকুচিত করার চেষ্টা করে। পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি কিন্তু সেম। পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির একক মাত্রা প্রায় সেম বলতে পারি আমরা। আচ্ছা, এখন দুইটা জিনিস, একটা আছে হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে আসঞ্জন বল। দুইটা কথা আছে, সংশক্তি, আসঞ্জন বল। সংশক্তি, সং মানে কি? স্বয়ং। স্বয়ং মানে কি? এভাবে মনে রাখো, সং মানে স্বয়ং, স্বয়ং মানে নিজ। তাহলে নিজ অণুদের মধ্যে যে আকর্ষণ বিদ্যমান থাকবে একই পদার্থের, একই পদার্থের অণুসমূহের মধ্যে যে আকর্ষণ থাকবে সেটাকে আমরা বলবো সংশক্তি বল। আর ভিন্ন পদার্থের মধ্যে যেটা, সেটাই হচ্ছে আমার আসঞ্জন বল। ভিন্ন পদার্থের মধ্যে যেটা থাকবে এইটাকে আমরা বলবো সাধারণত আসঞ্জন বল। আচ্ছা, এরপরে আমরা স্পর্শকোণ দেখব। এস স্পর্শকোণ। স্পর্শকোণ দেখো, আমরা স্থূলকোণ, যদি স্পর্শকোণ আমরা স্থূল পাই সেই ক্ষেত্রে আমার তরলের যে মুক্ত তল, ওই তরলের মুক্ত তলটা কেমন হবে মনে রাখবো? তরলের মুক্ত তল তো অবতল হবে। আর যদি সেটা আমার সূক্ষ্মকোণ হয় তাহলে তরলের মুক্ত তলটা আমার উত্তল হবে। স্পর্শকোণের মান লেস হচ্ছে, সবথেকে কম হচ্ছে 0, সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। কতগুলো স্পর্শকোণ একটু মুখস্থ করতে হয়। একটা হচ্ছে বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচ। বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচের মধ্যে স্পর্শকোণ কত ডিগ্রি? স্পর্শকোণ হচ্ছে 0 ডিগ্রি। বিশুদ্ধ পানি না হয়ে এই জায়গায় যদি আমার সাধারণ পানি হয় ও কাচ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 8 ডিগ্রি। পারদ ও কাচ, এদের মধ্যবর্তী কোণ, এই স্পর্শকোণ 140 ডিগ্রি। 140 ডিগ্রি কি স্থিরকোণ না? আরেকটা মনে রাখবা, স্থিরকোণ হলে এটা হচ্ছে ভিজাবে না। কাচকে এরা কি করে না? কাচকে এরা ভেজায় না। এই ক্ষেত্রে এরা কিন্তু কাচকে ভিজাতে পারবে না, ভেজাবে না। আরেকটা মুখস্থ করবা, সেটা হচ্ছে রূপা ও পারদের। ওই রূপা ও পানির, রূপা ও পানির হচ্ছে 90 ডিগ্রি। এর মধ্যে এই পারদ আর কাচ আর বিশুদ্ধ পানি, পরিষ্কার কাচ, এদের মধ্যে কতটুকু আছে এটা মনে রাখতে হবে। স্পর্শকোণ কতটুকু? এতটুকু মনে রাখতে হবে।
আচ্ছা, এখন আমরা অনেকগুলো সূত্র পড়ছি, শুধু একটা সূত্র একটু পড়বা। দ্বিতীয়তার গুণাঙ্ক যে সূত্রটা আছে, দ্বিতীয়তার গুণাঙ্কের সূত্রটা একটু দেখবা। দ্বিতীয়তার গুণাঙ্কের সূত্র কি? এফ বাই এ থিটা। এটা হচ্ছে আমার দ্বিতীয়তার গুণাঙ্ক, এটা আমার দ্বিতীয়তার গুণাঙ্ক। আয়তন গুণাঙ্কের সূত্র আছে। আচ্ছা, একটা জিনিস বলা হয় নাই, সাবানের বুদবুদের জন্য সাবানের বুদবুদের জন্য অতিরিক্ত প্রেসার সূত্র হচ্ছে 40/R। এটা যদি তোমার পানির বুদবুদ হয় সেই ক্ষেত্রে প্রেসার হচ্ছে, এই টান বল হচ্ছে F/12। পানির বুদবুদ না হয়ে যদি এখানে তোমার পানির ফোঁটা হয় সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে T সমান F/L। যদি এটা বায়ু বুদবুদ হয় তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে P সমান 2T/R। তাহলে এর মধ্যে এই সাবানের বুদবুদ আর বায়ু বুদবুদ এই দুইটা খুব ইম্পর্টেন্ট। সূচের জন্য আর বায়ু বুদবুদের জন্য সেম। সূচ আর এই পানির বুদবুদের জন্য সেম, বায়ু বুদবুদ বলতেছি। সূচ এবং পানি বুদবুদের জন্য যেটা আসে এটা কিন্তু সেম জিনিস। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি যদি একটু বলি, তোমার এই পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তি কখন সেম হবে? পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তি কখন সেম হবে? পরম শূন্য তাপমাত্রায়। পরম শূন্য টেম্পারেচারে ই এবং টি সেম হবে। পৃষ্ঠ টানকে টি দ্বারা প্রকাশ করা হয় না, এটা সেম হবে। আর গ্যাসের যে আমরা এখানে সান্দ্রতা নিয়ে কথা বলছিলাম, এই যে সান্দ্রতা, গ্যাসের সান্দ্রতা কিন্তু টেম্পারেচারের সাথে বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। আরো এখান থেকে আমরা প্রায় শেষ পথে এসে গিয়েছি। আরেকটা সূত্র আছে টি সমান আর এইচ রো জি বাই টু। এটা একটা কিন্তু সূত্র, এই সূত্রে ছোটখাটো ম্যাথ আসতে পারে। আর এইচ রো জি বাই টু, এখান থেকে শুধু টু না, যদি তুমি সূত্রটা এক্স্যাক্টলি দেখতে চাও সেটা হচ্ছে আর এইচ রো জি বাই টু কস থিটা। আর এইচ রো জি বাই টু কস থিটা। এইখান থেকে আমরা যদি বলি এইচ এর সাথে আর এর সম্পর্ক কেমন, এইচ এর সাথে আর এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, বা আর ইনভার্সও তুমি বলতে পারো এখানে। এই জায়গায় যদি cos থিটা পজিটিভ হয়, এই যেখানে যদি cos থিটা মান পজিটিভ হয় তার মানে এখানে তোমার আরোহণ হবে, আর থিটার মান যদি নেগেটিভ আসে তাহলে অবরোহণ হবে, মানে পানি নিচে নামবে। এখানে পানি তোমার নিচে নামবে। কৈশিক নলের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য। কৈশিক নল, এই কৈশিক নলের ক্ষেত্রে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে R1H1 সমান R2H2। R2H2 এই সূত্র রিলেটেড কোনো ম্যাথমেটিক্যাল টার্ম থাকতে পারে, সূত্রের কোনো ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু আমার থাকতে পারে। আচ্ছা, এখন একটা জিনিস আমরা শেষমেশ আলোচনা করতেই পারি, সেটা হচ্ছে ওই বড় ফোঁটা থেকে ছোট ফোঁটা, বড় ফোঁটা থেকে ছোট ফোঁটা। এরকম কোশ্চেন আসে যে 1000টা ফোঁটা একটা বড় ফোঁটায়, আমি বললাম 1000টি ছোট ফোঁটা
বড় ফোঁটায় পরিণত করলে ব্যাসার্ধটা কেমন হয়? খুব বেশি জিনিস চাই না এখানে, ব্যাসার্ধ কেমন হয়। ছোট ফোঁটাগুলোর ব্যাসার্ধ ধরো দেওয়া আছে 10⁻⁴ মিটার বা এরকম কিছু। এক্ষেত্রে শর্টকাট অ্যাপ্লাই করতে পারি, আয়তন তো সেম থাকে, সেই জন্য আমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি √কিউ এন ইন্টু যে আর থাকে সেটা। তাহলে এখানে √কিউ মানে কি √1000 ইন্টু আর এর মান 10⁻⁴, তার মানে এখান থেকে আমি পাবো 10⁻⁻3। তাহলে এখানে ছোট থেকে বড় ফোঁটা করলে ক্ষেত্রফল হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়, এটা একটু দেখতে হবে। বড় থেকে ছোট ক্ষেত্রফল হ্রাস পায়, ছোট থেকে বড় করলে ক্ষেত্রফলটা এখানে বড় থেকে ছোট ছোট টুকরা করলে ক্ষেত্রফল গুলা তো একটু বেশি, কি বলে যেন, বেশি হয়। আচ্ছা, আচ্ছা, একটা ব্যয়িত শক্তি সূত্র আমরা আছে জানি। ব্যয়িত শক্তি একটু দেখে রাখতে পারি, জাস্ট এইগুলোতে আসতে পারে ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তির সূত্র কি আছে? ই সমান 4π(n)r² মাইনাস r² ইন্টু টি। এই সূত্রটা দিয়ে ম্যাথ থাকলেও থাকতে পারে।